দর্শক, এটিএন নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। পাওয়ার্ড বাই দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনারা জানেন যে করোনা ভাইরাস মহামারীতে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও ধুঁকছে এবং করোনা ভাইরাস দিন দিন তার ভয়াবহ রূপ দেখাচ্ছে এবং হু হু করে এর আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে আমাদের মৃত্যুর সংখ্যা আজ দাঁড়ালো 5,623 জনে এবং আক্রান্তের দিক থেকে তালিকার আছি আমরা 17 নম্বরে। আর এই যখন পরিস্থিতি, আমরা কথা বলবো আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন ডাক্তার মিল্টন বড়ুয়া, সিনিয়র কনসালটেন্ট, সদর হাসপাতাল খাগড়াছড়ি। ডাক্তার মিল্টন বড়ুয়া, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। হ্যাঁ, বলতেছি। ধন্যবাদ। জি, ডাক্তার মিল্টন বড়ুয়া, আপনি তো আছেন খাগড়াছড়িতে। আমরা যদি করোনা ভাইরাসের প্রথম দিককার কথা চিন্তা করি, প্রথম যখন করোনা ভাইরাস শনাক্ত হয় বাংলাদেশে, তখন শুধুমাত্র ঢাকাতেই এর আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি ছিল। তারপর আমরা নিউ নর্মাল লাইফে প্রবেশ করি এবং জীবনযাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো আগের মতো। অনেক কিছু পরিবর্তনও হয়েছে এবং তারপরেও মানুষজন এগিয়ে যাবার জন্য স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। তো খাগড়াছড়িতে এই মুহূর্তে আসলে কি অবস্থায়, খাগড়াছড়ির করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম থেকে খাগড়াছড়িতে আমাদের প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন এবং অন্যান্য সবাই মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে কোনোভাবেই যেন বাইরে থেকে, স্পেশালি এটা যেহেতু পর্যটন এলাকা, আমরা চেষ্টা করেছিলাম যে পর্যটন যেহেতু আমরা যদি বন্ধ করতে পারি তাহলে হয়তো বাইরে থেকে লোকজনের বন্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা এটা সাকসেসফুল হবো। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে সারা বাংলাদেশের মতোই খাগড়াছড়িতেও আমরা আক্রান্ত সংখ্যা পেয়েছি। আমাদের টোটাল পজিটিভ কেস প্রায় 3,500-এর উপরে। আমাদের হসপিটালে আমরা প্রথম দিকে 20 শয্যার ডেডিকেটেড সেট করি। পরবর্তীতে আমরা দেখি যে পজিটিভ কেস এত বেশি বৃদ্ধি পাচ্ছে, আমরা সেটা বৃদ্ধি করে 50 শয্যাতে নিয়ে যাই এবং আলটিমেটলি আমরা আমাদের হসপিটালে চিকিৎসা দিয়েছি অলমোস্ট 77 জন। তার মধ্যে 5 জন মারা গেছেন, বাকিরা সবাই পূর্ণাঙ্গ ভালো আছেন। এই মুহূর্তে 6 জন ভর্তি আছেন, সর্বশেষ খবর। আচ্ছা, ডাক্তার মিল্টন বড়ুয়া, করোনা ভাইরাস তো সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। আসলে বিশেষজ্ঞদের তেমন কোনো আইডিয়াও ছিল না এই ভাইরাসের ব্যাপারে, তাদের গবেষণার কোনো রেজাল্টও ছিল না এই ব্যাপারে। প্রথম দিকে আমরা দেখেছি যে আসলে তরুণ, বুড়ো, শিশু থেকে শুরু করে সবাই আক্রান্তের একটা ঝুঁকির মধ্যে ছিল। তো অনেকদিন পার হয়ে গেল, তো এখন এই পরিস্থিতিতে আসলে আপনারা কি দেখেছেন যে আসলে কাদের করোনায় আক্রান্ত হবার ঝুঁকি বেশি? আর আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন ডায়াবেটিক রোগীর কি কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। প্রথম দিকে আমরা দেখি যে আসলে সবাই আক্রান্ত হচ্ছিল। পরবর্তীতে আমরা যেসব ডেটা পাই, স্পেশালি উহান, চায়না থেকে এবং অন্যান্য দেশ থেকেও, ইউরোপ থেকে এবং এশিয়ান যেসব কান্ট্রি, সব জায়গা থেকে যে ডেটা পাই তাতে দেখা যাচ্ছে যে সব ধরনের মানুষই আসলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি। কিন্তু সারপ্রাইজিংলি ডায়াবেটিস রোগী যারা, তাদের ঝুঁকিতে ওদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। আমরা সর্বশেষ যেসব তথ্য পাই তাতে দেখা যাচ্ছে যে বিশেষ কোনো কারণে, যেহেতু ডায়াবেটিস রোগীরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা খুব অল্পতে আক্রান্ত হয়ে যাচ্ছে, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে হসপিটালে যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট নাম্বার হসপিটালে ভর্তি করতে হচ্ছে যারা ডায়াবেটিক রোগী। 3 নম্বর হচ্ছে যারা এইচডিইউতে ভর্তি হচ্ছে, তাদের মধ্যেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি। 4 নম্বর হচ্ছে যারা আইসিইউতে যাচ্ছে এবং যারা মর্টালিটি, আলটিমেটলি মারা যাচ্ছে, তাদের মধ্যেও ডায়াবেটিসের সংখ্যা বেশি। সুতরাং আমরা দেখতেছি যে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে ডায়াবেটিস যারা, স্পেশালি এল্ডারলি পিপল, যারা ডায়াবেটিস আক্রান্ত, অন্যান্য কোমরবিড কন্ডিশন যারা আছে তারাও আক্রান্ত হয়, কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি, আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ডায়াবেটিস যারা আছে। একজন ডায়াবেটিক রোগী যখন করোনা আক্রান্ত হয়, আসলে তার পরিণতিটা কি পরিমাণ হতে পারে? কতটুকু ঝুঁকি থাকে তার স্বাস্থ্যের? ধন্যবাদ। আসলে সবারই ঝুঁকি যেমন থাকে, কিন্তু ডায়াবেটিস রোগীর ঝুঁকি একটু বেশি। আমি প্রথম থেকেই বলেছি যে ডায়াবেটিস রোগী যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, এটা একটা কারণ, তারা খুব সহজে সংক্রমণ হয়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া, যেটা আমরা বলি, ব্লাড সুগার যখন বাড়তি থাকে অথবা ব্লাড সুগার যখন খুবই ফ্লাকচুয়েট করে, এই এনভায়রনমেন্টটা স্টাডিতে দেখা গেছে যে কোভিড ইনফেকশনের জন্য খুবই
চমৎকার একটি এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্টের কারণে অল্পতেই তারা আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে এই প্রথম থেকে আমরা ডায়াবেটিস রোগীদেরকে বলি যে তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে এবং যতটুকু সম্ভব তারা ঘরের বাইরে যাবে না, এবং তারা সবসময় চেষ্টা করবে তাদের সুগারটা যেন ওরা কন্টিনিউয়াসলি মনিটরিং করে এবং সুগারটা যেন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখে, যে লেভেলটার মধ্যে তারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং তাদের কোমরবিড কন্ডিশনগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং হসপিটালে ভর্তির সম্ভাবনাটা কমে যায়। এই জন্য তাদেরকে সবসময় আমরা বলি যে সোশ্যাল ডিস্টেন্সিং পাশাপাশি তাদের সুগারটা অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, সেটা ড্রাগের মাধ্যমে হোক, ডায়েট কন্ট্রোলের মাধ্যমে হোক, ইনসুলিনের মাধ্যমে হোক, অথবা এক্সারসাইজের মাধ্যমে হোক। জি, আচ্ছা, আমরা যদি একটু শুরুর দিককার কথা বলি, মানুষজন যখন একটু করোনার সিমটম নিজের মধ্যে দেখতে পায় তখনই আসলে টেস্ট করাতে হাসপাতালে গিয়েছে, ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছে। কিন্তু আস্তে আস্তে দিন যখন ভয়াবহ রূপ নিচ্ছিল করোনার মহামারীতে, তখন দেখা যায় যে মানুষজন আসলে আস্তে আস্তে এই টেস্টের উপরে ভরসা কমিয়ে ফেলছে এবং বাসায় থেকেই আসলে চিকিৎসা নিচ্ছিল, যেহেতু আসলে এই ভাইরাসের এখনো সঠিক কোনো প্রতিষেধক এখন পর্যন্ত বের হয়নি। তো সিভিয়ার পর্যায়ে না গেলে মানুষজন হাসপাতালে আসছে না। আর বর্তমানে এমন একটা সময় যাচ্ছে যে প্রতিটি ঘরেই আসলে জ্বরের একটা আবহ দেখা দিচ্ছে, পরিবারের প্রত্যেকেই মোটামুটি জ্বরে আক্রান্ত হচ্ছেন। তো আসলে আপনার পরামর্শ কি থাকবে, ঠিক কোন সময় হাসপাতালে আসলে আসলে রোগীরা উপকৃত হতে পারবেন? ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। আপনি প্রথমেই বলেছেন আসলে এই ভাইরাস সম্বন্ধে আমাদের আইডিয়াটা খুবই কম, যার কারণে এর ভাইরাসের নাম হচ্ছে নোভেল, মানে এটা সম্পূর্ণ নতুন, আমরা আসলে ইনফরমেশন গুলো জানি না। আর আপনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে প্রথম দিক থেকেই একটা প্যানিক ছিল, অনেকেই অল্প সিমটম নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে। আমরা আমাদের ডায়াবেটিস সোসাইটির পক্ষ থেকে স্পেশালি আমরা রিকমেন্ড করেছি এবং মিনিস্ট্রি অফ হেলথ স্পেশাল রিকমেন্ড করেছে যে কোন কোন পর্যায়ে গেলে অ্যাকচুয়ালি রোগীদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে, নচেত তারা টেলিমেডিসিনের মাধ্যমে বা তার নিকটস্থ ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে অল্প বিস্তর সিমটম যখন থাকে, সামান্য সর্দি, কাশি বা গলা ব্যথা বা জ্বর, এই সিমটমগুলোতে সে স্বাভাবিকভাবে বাসায় চিকিৎসা নিতে পারে এবং সিম্পল প্যারাসিটামল, প্রচুর পরিমাণে পানি খাওয়া, বিশ্রামে থাকা, ঘরের মধ্যে এক্সারসাইজ করা এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। আবার আমরা সাথে সাথে এটাও গুরুত্ব দিয়েছি যে ডায়াবেটিস আছে বা নাই, যেই হোক না কেন, যদি দেখা যায় যে সে অনেক বেশি কাশি হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর কমতেছে না এবং পেশেন্ট খুবই দুর্বল, এমন দুর্বল যে সে অন্যের সাহায্য ছাড়া তার স্বাভাবিক কাজকর্ম এমনকি বাথরুমে যেতে পারতেছে না, কাপড় চোপড় পরিবর্তন করতে পারতেছে না, এই অবস্থায় আমরা পেশেন্টদেরকে বলি যে যদি সম্ভব হয় তার যদি অক্সিজেন সিচুয়েশন দেখতে পারতো, তাহলে সিচুয়েশন দেখেও একটা ইন্ডিকেশন দেওয়া যায় এই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে। এই হিসেবে যারা সিচুয়েশন 90 নিচে নেমে যায় তাদেরকে আমরা ভর্তি করার জন্য অ্যাডভাইস করি, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি সুগার অনেক বেশি হাই থাকে এবং তার অন্যান্য কোমরবিড কন্ডিশন থাকে, লাইক অনেক বেশি হাইপারটেনশন আছে, ব্লাড প্রেশার আছে, তার হার্টের সমস্যা আছে বা তার কিডনির সমস্যা আছে, বা এল্ডারলি পেশেন্ট, বয়োবৃদ্ধ, তাদেরকে ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতো খুব বেশি সাপোর্ট আমরা ফ্যামিলিতে কেউ নাই, তাদেরকে আমরা হসপিটালে ভর্তি হতে বলি। আর সবসময় আমরা প্রথম থেকেই মানুষকে আমরা ডিসকারেজ করেছি যে আপনারা যদি সম্ভব হয়, কারণ হসপিটাল নিজে একটা সুপার ইনফেকশন এরিয়া, এখানে আসলে অনেক স্বাভাবিক মানুষ যারা কোভিড আক্রান্ত নয়, তারা যদি যায় তারা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর আপনি জেনে থাকবেন যে গত 8 থেকে 9 মাস ধরে ডব্লিউএইচও বারবার বলে যাচ্ছে এটা আসলে ড্রপলেটস নিয়ন্ত্রিত, কিন্তু রিসেন্টলি আমরা সিডিসি বলতেছে, আমেরিকান সিডিসি, ওরা বলতেছে যে অ্যাকচুয়ালি এটা এয়ারবর্ন, তার মানে হচ্ছে এই যে এটা বাতাসে দীর্ঘক্ষণ থাকতে পারে, এটা শুধুমাত্র হাসি কাশি বা কথা বা হাসির মাধ্যমে যাবে এটা নয়, এটা বাতাসে দীর্ঘক্ষণ থাকতে পারে। আপনি একটা রুমে ঢুকেছেন, আগের দিন একটা পেশেন্ট থাকলেও সেই পেশেন্ট আপনাকে জীবাণুটা দিয়ে চলে যেতে পারে। এই জন্য আমরা সবসময় পেশেন্টদেরকে বলেছি যখনই আসলে সত্যিকারের ইন্ডিকেশন হবে যে আপনি হসপিটালে ভর্তি হওয়া দরকার, তখনই আপনারা হসপিটালে আসবেন, নচেত আপনারা বাসায় থাকবেন এবং আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। এটা সবসময় টেলিমেডিসিনের মাধ্যমে আমরা ওপেন, আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি এবং পরামর্শ দিয়েছি। জি, আপনি প্রথমেই যেমনটা বলেছিলেন যে আপনার এলাকায় ৭৬ জন আক্রান্ত আছেন বর্তমানে এবং বেশ কিছু রোগী সুস্থও হয়েছেন। আমরা যেমনটা ধরে থাকি যে উন্নত চিকিৎসার জন্য একমাত্র ঢাকাই আমরা বিবেচনায় নিয়ে থাকি। উন্নত চিকিৎসা এবং রোগীর যখন মানে আশঙ্কাজনক অবস্থা হয় তখন আমরা ঢাকা ছাড়া অন্য কোনো পথ আসলে দেখতে পাই না। তো খাগড়াছড়িতে আপনারা আসলে কিভাবে চিকিৎসা দিচ্ছেন রোগীদের এবং আপনাদের ব্যবস্থাপনাটা কি,
সেই সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে শুরু থেকে আমরা খাগড়াছড়িতে, যেহেতু আপনারা জানেন এটা একটা রিমোট এরিয়া, আর হচ্ছে এটা ট্রাইবাল প্রধান এরিয়া, এবং অধিকাংশ জনগোষ্ঠী চিটাগাং শহরে এসে বা ঢাকায় গিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। এটা এক নম্বর। ২ নম্বর, সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের সিভিল সার্জন স্যার, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিগত খাত থেকে আমরা আমাদেরকে সর্বাত্মক সাহায্য করেছেন। আপনি জেনে খুশি হবেন, আমরা শুরু থেকেই হাই ফ্লো নাজাল ক্যানোলার ব্যবস্থা করেছিলাম। আমরা তিনটা হাই ফ্লো নাজাল ক্যানোলার ব্যবস্থা করেছি, এটা তাইওয়ান থেকে নিয়ে আসা, এটা ব্যক্তিগত খরচ দিয়ে। আমরা পরবর্তীতে এটা গভর্নমেন্টের কাছে চেয়েছি, এবং আপনি জেনে খুশি হবেন আমাদের ডাক্তাররা যে টিম সেখানে কাজ করেছে ডেডিকেটেডলি, আমি টিমের প্রধান ছিলাম, এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের টিমে আমরা অলওয়েজ আপ টু ডেট ছিলাম। আমরা সবসময় খেয়াল রেখেছি ডব্লিউএইচও আমাদের কি ধরনের গাইডলাইন দেয়। তারপরেও যেহেতু এটা মর্টালিটি 2 to 3% আপনি জানেন, আমরা খুব দুঃখজনকভাবে 5 জন রোগী হারিয়েছি। তার মধ্যে একটা পেশেন্টকে আমরা রেফার করতে চেয়েছিলাম, কিন্তু পেশেন্ট শেষ পর্যন্ত রাজি হয় নাই। এটা দূরত্বের কারণে, অন্য কিছু না। আলটিমেটলি আমরা 5 জন রোগীকে বাঁচাতে পারি না, কিন্তু 77 জন রোগী আমাদের ভালো হয়ে বাসায় গেছে। এই মুহূর্তে যারা আছে তারাও অলমোস্ট সিমটম ফ্রি। এই আর কি। এই জন্য আমরা মনে করি আমরা ওভারঅল বাংলাদেশের দিক দিয়ে আমরা খাগড়াছড়ি কোভিড নিয়ন্ত্রণে অনেক বেশি সাকসেসফুল মনে করি। ডাক্তার মিল্টন বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত একজন ডাক্তারের সঙ্গে। তিনি ডাক্তার মিল্টন বড়ুয়া, সিনিয়র কনসালটেন্ট, সদর হাসপাতাল খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন খাগড়াছড়ির বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এবং তারা কিভাবে এই যুদ্ধ মোকাবেলায় বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং নিজেরা কিভাবে সতর্ক থেকে রোগীদের সেবা দিচ্ছেন সেসব ব্যাপার নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন। আর এই মুহূর্তে নিব ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ নিউজ গ্যালারিতে, পাওয়ার্ড বাই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, শুভ্র শ্যামল নয়নাভিরাম সৌন্দর্যের জন্য বিখ্যাত সিলেট। এবার সিলেট তার রূপের সৌন্দর্যের জন্য নয়, বেশ কিছু ন্যাক্কারজনক ঘটনার জন্য আলোচনায় আসছে বারবার। এবার সেই সিলেটের খবর জানবো আমরা আমাদের সেখানকার প্রতিনিধি সজল ছত্রীর কাছ থেকে। সজল ছত্রীকে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি। সজল ছত্রী, আপনাকে নিউজ গ্যালারিতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সজল, বেশ কয়েকদিন আলোচনায় বারবার সিলেট, তো আপনার কাছে আমি জানতে চাই সিলেট আসলে এত উত্তপ্ত কেন? প্রবীণ রাজনীতিবিদরা এই ব্যাপারে আসলে কি বলছেন? তারিক যেটা বলছেন, আপনারা জানেন যে যখন থেকে এই ঘটনাগুলো একটা পর একটা ঘটছে তখন কিন্তু এটাকে বলা হচ্ছে যে দুষ্কাল চলছে সিলেটের। এবং সিলেটে যে আন্দোলন চলছে আপনারা জানেন, যে সবাই দেখছেন যে একটি ব্যানার হচ্ছে যে দুষ্কালের প্রতিরোধে আমরা। এই দুষ্কালটাই বলা যায় যে সিলেটের জন্য যেটা হচ্ছে। যেমন সিলেটের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমসি কলেজ, 128 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক ধরনের গর্ব আছে আমাদের সিলেটবাসীর। কিন্তু গত 25 সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটেছে সেটি এতটাই ন্যাক্কারজনক ছিল যে আসলে শুধু দেশ নয়, পুরো বিশ্ব জুড়ে এটার প্রভাব দেখা গেছে। একটি তরুণীকে ছাত্রাবাসে নিয়ে, ছাত্রাবাসটিও অনন্য সুন্দর একটি ছাত্রাবাস, এখানে অনেকেই বেড়াতে আসেন, সেখানে একটি নারীকে আসলে গণধর্ষণ করা হয়েছে। তারপরে পরে আমরা দেখলাম আবার 11 অক্টোবর এসে যে পুলিশ ফাঁড়িতে, সিলেটের সবচেয়ে প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় বন্দর বাজার, সেই বন্দর বাজার ফাঁড়িতে নিয়ে একটি যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদিও বলা হচ্ছে 10,000 টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে। আসলে কি 10,000 টাকার জন্য হত্যা করা হয়েছে, নাকি যে পুলিশের মধ্যে যে একটা ধারাবাহিক করাপশন ঢুকে গেছে, বেপরোয়া ভাব পেয়েছে তারা, এই ভাবের কারণেই তারা ব্যক্তিগত আক্রোশ বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা সেটাও কিন্তু তদন্তে আছে। সব মিলিয়ে আজকে যে আন্দোলনের ধারা বা তাদের দাবি যেটা বলি আমরা, আজকে যেমন আজকে জুম্মাবার ছিল সিলেটে, এই দিনটি একটি স্পেশাল থাকে জানেন, ধর্মভীরু এলাকা। তো আজকে কিন্তু পুরো সিলেট জুম্মার নামাজের পর আন্দোলনের শহরে পরিণত হয় এবং সবাই দলে দলে মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে এসে
আন্দোলনে শরিক হন এবং সেখানে সিলেটের যে শীর্ষ দুই বলা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং বিএনপির মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোচিত এবং নির্বাচিত জনপ্রতিনিধি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুর রব চৌধুরী, দুজনই কিন্তু মুসল্লিদের সাথে যে আন্দোলন ছিল তারা করেছিল কোর্ট পয়েন্টে, সেখানে তারা তাদের সাথে যোগ দেন এবং তারা কিন্তু একটি কথাই বলছেন, দুজনই একটি কথা বলছেন যে বিচারহীনতা এবং যে অন্যায়কারীকে, সন্ত্রাসীকে, প্রশ্রয়দাতাদের কারণেই আসলে এই ঘটনাটি ধারাবাহিক ঘটছে এবং ঘটে আসছে। আমরা জানেন যে এই একটি ধর্ষণ ঘটনার পরও কিন্তু আরো ধর্ষণ ঘটনা বেশ কিছু ঘটেছে। তার মানে হচ্ছে বিচারহীনতা সংস্কৃতির জন্যই এই ঘটনাটি ঘটছে এবং যারা এই যে মদতদাতার প্রশ্রয়ী এই অপরাধীরা তাদের স্বরূপে আবির্ভূত হচ্ছে বলে কিন্তু রাজনীতিবিদরাও দাবি করছেন। যদিও অভিযোগটার দিকটা প্রথমেই রাজনীতিবিদদের দিকে, কিন্তু তারা আবার বলছেন যে এই বিচারহীনতা সংস্কৃতি এই প্রশ্রয় দানের জন্যই, সন্ত্রাসকে প্রশ্রয় দানের জন্যই এই ঘটনাটি ঘটছে। এবং যদি দেখেন আপনি 11 সেপ্টেম্বরের ঘটনাটি দেখেন, এখানে যখন বলা হচ্ছিল যে ছাত্রলীগ করেছে ধর্ষণের ঘটনা, এখন বলছে কি সরাসরি পুলিশে ঘটাচ্ছে একটি হত্যার ঘটনা। এবং আপনারা জানেন যে এই ঘটনাটি মহানগর পুলিশের যে করোনাকালে যে সুনাম ছিল, বিশেষ করে জেলা পুলিশের বিশেষ সুনাম অর্জন করেছিল করোনাকালে সিলেটে, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই একটি ঘটনা সিলেটে পুলিশের প্রতি মানুষের খুব পুঞ্জীভূত করেছে। আজকে জানেন যখন কোর্ট পয়েন্টে সমবেত হচ্ছিল আন্দোলনকারীরা, তখন বিশেষ একটি ইউনিট এসে বন্দরবাজার ফাঁড়িকে সুরক্ষা দিতে হয়েছে। তারা আশঙ্কা করছিল যে কোনো ধরনের নাশকতা ঘটতে পারে কিনা, কে আক্রমণ করে ফেলতে পারে কিনা পুলিশ ফাঁড়িতে। মানে মানুষের ক্ষোভটা এই পরিমাণ, এবং সেটা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, তারা সব অনুধাবন করছেন। এবং সবার আসলে একটাই কথা আছে, এই দুষ্কাল এসছে এই যে সন্ত্রাসকে, বেপরোয়া লাগামহীন চালচলনকে প্রশ্রয় দানের মাধ্যমে এবং বিচার প্রলম্বিত করার মাধ্যমে আসলে এই দুষ্কালটিকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাই জি, সত্যি বেশ কয়েকটি হতাশাজনক ঘটনা ঘটে গেছে এই কয়েকদিনের মধ্যে। আসলে আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, এমসি কলেজের ঘটনায়, এমসি কলেজে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনায় আসলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কারাগারেও প্রেরণ করা হয়েছে। তো এই ঘটনায় আসলে যেই নববধূর সঙ্গে ঘটেছে তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট কি বলছে এবং এই মামলার অগ্রগতি আসলে কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? তারিখ একটি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আমাদের বলা হয় যে একের পর এক ইস্যু চলে আসে আর চাপা পড়তে থাকে একটা। যেমন আমরা সিনহার ঘটনাটি যখন দেশ জুড়ে আলোচিত ছিল, তারপরে পরে কিন্তু এমসি কলেজের ধর্ষণের ঘটনাটি সামনে চলে আসে এবং এরপরে চলে আসলো রাহানের ঘটনা। এমসি ঘটনাটি দেখেন আপনি, এটি ঘটেছে 25 সেপ্টেম্বর। 6 জনকে আসামি করে তার নির্যাতিতার স্বামী মামলা করেছেন একটি, এবং 6 জনকে কিন্তু আটক করা হয়েছে, খুব দ্রুত আটক করা হয়েছিল, 72 ঘন্টার মধ্যে আটক করা হয়েছিল। এবং 2 জনকে আরো সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তাদেরকে প্রত্যেকে রিমান্ডে নেওয়া হয়েছে, জবানবন্দি নেওয়া হয়েছে, আদালতেও তারা 164 ধারা জবানবন্দি দিয়েছেন। তাদের প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এখন হচ্ছে ম্যাচিং করার পর আসলে মূল প্রতিবেদনে চলে আসা, কিন্তু এখন পর্যন্ত সেটি আসেনি। এটি কিছুটা হতাশাজনক। যদিও পুলিশ কর্মকর্তাদের, তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, ওনারা বলছেন যে আমরা শুধু ডিএনএ রিপোর্টটা পাবার পর কিছু বিশেষজ্ঞ রিপোর্ট তারা আরো পরামর্শ নেবেন, তারপরে যত দ্রুত সম্ভব এই চার্জশিটটি তারা দাখিল করবেন বলে আমাদের বলছেন। কিন্তু আমরা যদি দেখি যে এই ছাত্রাবাসের ঘটনায় যদি দেখি, আমরা 8 বছর আগে যখন ছাত্রাবাসটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে বিশ্ব ঐতিহ্য হিসেবে যাকে তালিকাভুক্তি করার ইচ্ছা ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এই ছাত্রাবাসে থাকার অভিজ্ঞতা আছে, এমসি কলেজে পড়েছিলেন, তিনি নুরুল ইসলাম নাহিদ, তিনি এখানে এসে কান্নাও করেছিলেন যে এই ছাত্রাবাসটিকে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ, এর মধ্যে অভিযুক্ত আছে। যদিও বলা হয় যে শিবির তাড়নের জন্য এটা করা হয়েছিল, কিন্তু এই যে মামলাটি হয়েছিল, এই মামলার কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয়নি এবং 8 বছর প্রলম্বিত হওয়ার কারণে এখানে কিন্তু পরবর্তীতে ছাত্রলীগ ঘাঁটি গাড়ি এবং জানেন তো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এই ঘটনাটি এই পর্যায়ে এসে এখনো আছে। যদিও বলছেন তারা যে তারা ডিএনএ রিপোর্টটি পাবার পরেই, প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটি পাবার পরে হয়তো তারা চার্জশিট দিয়ে দেবেন। এই মামলাটি এখন পর্যন্ত এই পর্যায়ে আছে। তাই জি, আমরাও আশা করছি খুব শিগগিরই ডিএনএ রিপোর্ট চলে আসবে এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি আমরা আসামিদের আশা করছি। আর আমি একটি ব্যাপারে জানতে চাই যে এমসি কলেজের ঘটনা ছাড়াও সিলেটে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এই কয়েকদিনের মধ্যেই। তো এর মধ্যে তো আসলে ধর্ষণের সর্বোচ্চ সাজা
মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। তো আপনি কি মনে করেন যে এই অধ্যাদেশের ফলে ধর্ষণ কি কমে যাবে, নাকি আসলে আমাদের সংস্কৃতি বদলানো প্রয়োজন? তার এই বিষয়ে আমি একটু যদি বাড়িয়ে বলি, যে প্রধানমন্ত্রী কিন্তু দুদিন আগে বলেছেন যে যখন কোনো ঘটনাটি একটু ফোকাসড পায় তখন কিন্তু এ ধরনের ঘটনা বেশি ঘটতে দেখা যায়। এটা এটা কিন্তু আমাদের একটা মিসইউজের প্রবণতা তো আমাদের আছেই। যেমন ধর্ষণের যে এই 25 সেপ্টেম্বরে ধর্ষণের ঘটনার পর যে কোটি ধর্ষণের ঘটনা এসেছে সামনে উঠে, এর মধ্যে দু থেকে তিনটি কিন্তু কিছুটা সত্যতা আছে, বাকিগুলো কিন্তু কিছুটা আরোপিত বলে সবাই ধারণা করছেন যে বিয়ের প্রলোভনে ধর্ষণ বা অনেকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরকম ঘটনাও থাকতে পারে বলে আছে, ধারণা আছে সবার। কিন্তু যেটি বললেন যে মানুষের মধ্যে সংস্কৃতিটা তৈরি হবে কিনা, যে নারীকে প্রতি সম্মান বা এ ধরনের অপরাধে না জড়ানোর প্রবণতা তৈরি হবে কিনা, এটি আসলে এখন এখন যারা আন্দোলন করছেন, আপনি যদি দেখেন ধর্ষণ কাণ্ডে 8 জনই কিন্তু গ্রেপ্তার, কিন্তু এখনো চার্জশিটটি আসেনি, এটি সত্য, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে। তারপরে আন্দোলন করছেন কেন? যারা আমাদের বন্ধুরা যারা করছেন, সংস্কৃতি কর্মীরা করছেন, সবাই করছেন। কারণ হচ্ছে একটি আহ্বানই, যে এই সামাজিকভাবে সচেতনতা তৈরি, নারীর প্রতি সম্মান বাড়ানো, ধর্ষণের মতো ঘৃণ্য কাণ্ডে কেউ যেন না জড়ায়, এই সংস্কৃতিটা যদি সবার মধ্যে আসে, শুধু তো শাস্তি দিয়ে কাজ হবে না, সামাজিক সচেতনতাটা তৈরি করতে হবে। এবং তারা এটা উপলব্ধি করছেন। তারা অনেকে, সিটি মেয়র বলেছেন তিনি পাড়ায় পাড়ায় এর জন্য কাউন্সিলিং কমিটি করবেন। সংস্কৃতি কর্মীরাও বলছেন তারা পাড়ায় পাড়ায় যাবেন। আসলে সবাই বুঝতে পারছেন যে শুধু শাস্তি দিয়ে তো অপরাধ রোধ করা যাবে না, এটা রাষ্ট্র এটা হয়তো এটুকু করবে, কিন্তু পারিবারিকভাবে সামাজিকভাবে সচেতনতা তৈরি করাটাই এখন মুখ্য বিষয়। এবং তারা এজন্যই সিলেট জুড়ে আসলে যে আন্দোলনটি হচ্ছে, শুরু হয়েছিল ধর্ষণ দিয়ে, এখন ধর্ষণ, হত্যা এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আন্দোলন হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বটা আরো বাড়াতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তার সাথে মূল বিষয় হচ্ছে সামাজিকভাবে সচেতনতাটা বাড়িয়ে তুলতে হবে। আচ্ছা, আমি একটু রায়হানের মৃত্যুর প্রসঙ্গে জানতে চাই। বন্দর থানার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তো এখন পর্যন্ত আসলে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কয়েকজন পুলিশ সদস্যকে। তো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, কিংবা আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে কতটুকু তৎপরতা আপনি আসলে লক্ষ্য করেছেন? তারিক, এই ব্যাপারে কিন্তু জানেন যে মহানগরী পুলিশের কিন্তু, সিলেট মহানগর পুলিশের একটি ব্যর্থতা উঠে আসছে বলা হচ্ছে। যখন আমরা 25 সেপ্টেম্বর ঘটনা দেখলাম, অভিযোগ ছিল তারা পালিয়ে যেতে সহযোগিতা করেছিল, কিন্তু তারা সেটি ভুল প্রমাণ করে দিয়ে মাত্র 72 ঘন্টার মধ্যেই এজাহারভুক্ত 6 জন আসামি সহ 2জনকে, মোট 8 জনকে আটক করতে সক্ষম হয়। কিন্তু এই ঘটনাটি আমরা দেখলাম সরাসরি পুলিশ কর্মকর্তা যখন হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তারা প্রথম দিন কিন্তু গণপিটুনি বলে চালিয়ে দিয়েছিল। যখন জনগণ এটার প্রতিবাদ করেছে, যখন তার পরিবার মামলা করেছে, যখন বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়, দেখা হয়েছে যে তাকে ফাঁড়িতে নির্যাতন করা হয়েছিল, তখন কিন্তু মহানগর পুলিশ 3 সদস্যের একটি কমিটি গঠন করে এবং তৎক্ষণাৎ পরের দিনই তারা যে ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে বরখাস্ত করে এবং 3 জনকে প্রত্যাহার করে নেয়। কিন্তু খুব আমরা আশ্চর্য হয়ে খেয়াল করেছি, যখন তারা বুঝতে পেরেছে যে তারাই এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদের কেন নজরদারির মধ্যে রাখা হলো না? এর মধ্যে প্রধান হুতা একটি লুকোছাপা ছিল, ঠিকমতো তথ্য দিচ্ছিল না। আপনারা জানেন যে এই ঘটনার পরে কিন্তু যে মুখপাত্র থাকে মহানগর পুলিশের, তাকে কিন্তু বদলানো হয়েছে। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছ থেকে যদি অনুমতি না পান, তিনি সব তথ্য মিডিয়াকে দিতে পারেন না। কিন্তু মিডিয়া বারবার যখন বিব্রত হচ্ছিল, সেই পর্যায়ে তারা করলো কি, নতুন একজনকে মুখপাত্র নিয়ে আসলো। নতুন একজন মুখপাত্র নিয়ে আসার পরে তার কাছে যখন আমরা কোনো তথ্য চাই, তিনি বলছেন আমি মাত্র কয়েক ঘন্টা আগে জয়েন করেছি, আমার কাছে এত তথ্য নেই। এই হচ্ছে সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে তারিক। এই সময় আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হবেন। তিনি ডাক্তার মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হব। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, বাংলাদেশ করোনা পরিস্থিতি দিয়ে যাচ্ছেন, আক্রান্তের দিক থেকে 17 নম্বর অবস্থান করছেন এবং মৃত্যুর দিক থেকে চীন যখন করোনার উৎপত্তি স্থল চীনকে ছাড়িয়ে গেছে, এরই মধ্যে আমরা আসলে আশঙ্কা করছি করোনার সেকেন্ড ওয়েভের। আমরা আসলে এখনো জানি না আমাদের প্রথম ওয়েভ শেষ হয়েছে কিনা, তার মধ্যেই আমরা আসলে সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছি। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন যাচ্ছি, তখন আমাদের মৃত্যু ঝুঁকিও বাড়ছে এবং শীতে
আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলোতে ইতোমধ্যেই দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চলে, এবং আমাদের দেশে যদি সেকেন্ড ওয়েভ শুরুই হয়ে যায় তাহলে আসলে কি পরিস্থিতি হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে সেটা আসলে আমাদের ধারণার বাইরে চলে যেতে পারে। আমরা আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে কথা বলবো। ডাক্তার মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ডাক্তার মিজানুর রহমান, আপনি কি আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ডাক্তার মিজানুর রহমান, খুব সম্ভবত সামনের বছর ছাড়া আমরা করোনা ভ্যাকসিন পাচ্ছি না, তো এরই মধ্যে আমরা আসলে দ্বিতীয় ওয়েভের আশঙ্কায় আছি। আপনি কি মনে করেন, আমাদের কি প্রথম ওয়েভ শেষ হয়েছে, এবং দ্বিতীয় ওয়েভ যদি আসে তাহলে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? আসলে সত্যিকার অর্থে প্রথম ওয়েভ যে শেষ হয়েছে এ কথা কিন্তু বলা যায় না। হ্যাঁ, কারণ একটা নির্দিষ্ট পর্যায়ে যে দ্বিতীয় ওয়েভ, যেটা আপনি ইউরোপে বলেন, হ্যাঁ অন্যান্য কান্ট্রিতে বলেন, যে সেখানে এটা একটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনো আসলে দ্বিতীয় যে শুরু হয়েছে, দ্বিতীয় যে ঢেউ, এটা আসলে বলা যাচ্ছে না। কিন্তু সামনে যে শীতকাল, হ্যাঁ সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই সময় একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই সময় একটা বড় একটা বিপর্যয় আমাদের ঘটার আশঙ্কা রয়েছে। আর বিশেষ করে আমাদের যে ঢাকা শহরে, হ্যাঁ শুধু ঢাকা শহর কেন, সারা বাংলাদেশে যে অবস্থা হচ্ছে এবং মানুষের ভিতর যে অসচেতনমূলক ভাব, হ্যাঁ এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে মানুষ যেভাবে ঘোরাফেরা করছে, চলাচল করছে, এবং বিশেষ করে আপনি গণপরিবহন বলেন, হ্যাঁ এবং গণপরিবহনের মধ্যে বাস বলেন, ট্রেন বলেন, যেভাবে মানুষজন ওঠানামা করছে এবং সেখানে কর্তৃপক্ষের যে ধরনের উদাসীনতা দেখা যাচ্ছে, হ্যাঁ এবং সেখানে আমরা সামনে যে শীতকাল, সেই শীতকালে আমরা জানি যে আবহাওয়া শুষ্ক থাকে এবং করোনা ভাইরাস তার রূপ তো বিভিন্ন সময় বদলেছে, আমরা এও দেখেছি, এবং এও দেখেছি যে বাতাসে এই ভাইরাসটি যে উঠতেও পারে, হ্যাঁ এরকম আমরা দেখেছি যে বাতাসে ভেসে বেড়াতে পারে। সুতরাং সামনে আমাদের জন্য একটা বিপর্যয় অপেক্ষা করছে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি এবং আমরা নিজেরা সাবধান না হই, অপরকে সাবধান না করি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিপর্যয় অপেক্ষা করছে। জি, গবেষকদের তথ্য মতে ঢাকায় প্রায় ৪৫% মানুষ করোনায় আক্রান্ত, এবং ঢাকার বস্তিগুলোতে ৭৪% মানুষ করোনায় আক্রান্ত, এবং ৮২% মানুষের আসলে কোনো লক্ষণ নেই করোনা ভাইরাসের। তো এই মুহূর্তে আসলে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি ধারণা করছেন? হ্যাঁ, করোনা ভাইরাসের যে জিনিসটা আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি যে সবাই যে উপসর্গ থাকবে তা কিন্তু না, এবং ঢাকা শহরে যে এত ব্যাপক মানুষ, এবং বিশেষ করে যে একটা গবেষণায় দেখা গেছে বস্তির যে মানুষজনকে এতভাবে করোনায় আক্রান্ত হয়েছে, যদিও তারা উপসর্গবিহীন, হ্যাঁ কিন্তু এটা একটা কি বলে মানে বিপজ্জনক এই কারণেই যে যারা উপসর্গবিহীন তাদের মাধ্যমে কিন্তু অন্য মানুষকে ছড়াতে পারে। তারা অসচেতন মূলক ভাবে তারা ঘোরাফেরা করছে, হ্যাঁ কোনো মাস্ক ছাড়াই তারা চলাফেরা করছে, যত্রতত্র তারা এখানে সেখানে যাচ্ছে, এবং আমাদের বাজারঘাট, রাস্তাঘাট যে অবস্থা, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে ওই সমস্ত লোক, হ্যাঁ খুব মানে একটা অস্ত্রের মতো, একটা বোমার মতো তারা কিন্তু করছে, বিপজ্জনক ভাবে তারা চলাফেরা করছে, এবং সেখান থেকে আরেকজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক রয়েছে, কারণ তারা এক ধরনের গুপ্ত ঘাতক, কিন্তু এইভাবে বলা যায় যে তারা গুপ্ত ঘাতক, যে তারা নিজেরা আক্রান্ত হয়েছে কিন্তু উপসর্গ প্রকাশ পাচ্ছে না, কিন্তু তাদের মাধ্যমে সুস্থ একজন ব্যক্তি আক্রান্ত হতে পারে। এবং এই যে প্রায় ৪৫% লোক যে আক্রান্ত হয়েছে, এটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ যদিও অনেকে হয়তো একটু কি বলে মানে খুশি দেখা যায় যে এত আক্রান্ত হচ্ছে, তার মানে হার্ড ইমিউনিটি গ্রো করছে। আসলে কিন্তু এই হার্ড ইমিউনিটির ব্যাপারটা যে আপনি ধরেন, যে একটা মানুষের ভিতর কতদিন, সারা জীবনের জন্য, আসলে কিন্তু না। হ্যাঁ যে আমাদের বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, যদিও একটা নতুন ভাইরাস, কিন্তু গবেষণা তো চলছে, এবং দেখা যাচ্ছে যে একটা মানুষ, আজকে আমরা দেখলাম যে বিদেশে একজন সেকেন্ড বারের মতো আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছে। হ্যাঁ সুতরাং এই ইমিউনিটি দেখা যাচ্ছে যে 3 মাস থেকে 6 মাস এর বেশি কিন্তু আসলে থাকবে না, হ্যাঁ একটা মানুষের শরীরে, সে সেকেন্ড টাইম আক্রান্ত হবে। সুতরাং
হার্ড ইমিউনিটির ব্যাপারটা আমাদের বাদ দিতে হবে, যে এইভাবে হার্ড ইমিউনিটি আসলে হয় না একমাত্র ভ্যাকসিন ছাড়া। তা আমাদের ভ্যাকসিনের জন্য আসলে অপেক্ষা করতে হবে, সারা বিশ্ব যেভাবে অপেক্ষা করছে আমাদের বাংলাদেশের মানুষজনকে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে, এবং ভ্যাকসিন না আসা পর্যন্ত যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যে স্বাস্থ্য সচেতনতা এটা আমাদের বজায় রাখতে হবে। হ্যাঁ, যে স্বাস্থ্য সচেতনতা জি, যেমন আপনার কাছে আমাদের মাননীয় শেষ প্রধানমন্ত্রী প্রশ্ন, যে আপনার একটি কাছে দফা শেষ প্রশ্ন। দিয়েছিলেন তার করোনা মধ্যে ভাইরাস করোনা ভাইরাস শনাক্ত হবার পর আমরা যদি একটু গ্রাফের দিকে তাকাই, জুন থেকে আগস্ট পর্যন্ত আসলে মৃত্যু হারটা বেশি ছিল, তারপর আসলে এই মৃত্যু হারটা কমতে থাকে ধীরে ধীরে। তো আমরা আসলে কি ধরে নিব যে করোনা ভাইরাস ভালো হয়ে যাচ্ছে, করোনা ভাইরাস আস্তে আস্তে চলে যাচ্ছে? আমরা কি আসলে সঠিক বার্তাটি জনসাধারণের কাছে দিতে পারছি? আপনি কি মনে করেন? আসলে যেহেতু এটা একটা নতুন ভাইরাস, হ্যাঁ, আমরা বলতে পারি না যে করোনা ভাইরাস চলে যাচ্ছে। বিভিন্ন সময় এর রূপ বদলেছে এবং দেখা যাচ্ছে যে তাদের যে মিউটেশন হচ্ছে, যে বিভাজন হচ্ছে, হ্যাঁ, এক এক সময় এক এক রকম হচ্ছে। সুতরাং আমরা মানে এতটা আশাপ্রদ ভাবে বলতে পারি না যে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাচ্ছে। তবে ভাইরাসের একটা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যে কখনো এই ভাইরাস বিপজ্জনক আকার ধারণ করে, কখনো কখনো একটু দুর্বল হয়, কিন্তু তাই বললে যে এই ভাইরাসটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে আসলে বলা যায় না। হ্যাঁ, যে সুতরাং একমাত্র উপায় হলো আমাদের সবসময় আমরা যেটা বলে থাকি স্বাস্থ্য সচেতনতা, এটার মাধ্যমে আমাদের আসলে এই ভাইরাসটাকে মোকাবেলা করতে হবে। আরেকটা জিনিস এখানে আমি যোগ করতে চাই, সেটা হলো যে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমরা যে মাস্কের কথা কেন বলি, আমরা বারবার বলি, হ্যাঁ, কারণ কি মাস্ক কিন্তু এক ধরনের ভ্যাকসিন হিসাবে আমাদের এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, গরিব দেশগুলো আছে, তাদের কিন্তু সুরক্ষা দিতে পারে। কারণ আপনার মাস্কে যখন পরিধান করবেন, ভাইরাস যে শরীরে ঢুকবে না তা কিন্তু না, কিন্তু একটা লোড আছে। এটা হলো ভাইরাস লোডটাকে কমায় এই যে আপনার মাস্কটা। হ্যাঁ, তা যদি খুব কম পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণ আসে যে ভাইরাস, এই ভাইরাস প্রবেশ করলে আপনার লক্ষণগুলো প্রকাশ পাবে। কিন্তু এই যখন আপনার এই যে মাস্ক যখন ভাইরাসের লোডটা কমিয়ে দেবে, তখন শরীরে অটোমেটিক কিছু অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে যায়। হ্যাঁ, যে এই জন্য আমাদের মাস্কটা বেশি প্রয়োজন। আমাদের একটা এই যে ভ্যাকসিনের একটা বিকল্প, কিন্তু এটা কিন্তু এক ধরনের কিন্তু ভ্যাকসিন বলা যায় এই মাস্কটাকে। সুতরাং এদিকে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি। জি, ডাক্তার মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আমাদেরকে এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ গ্যালারিতে আমরা কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আমি একটি বিষয় নিয়ে কথা বলে শেষ করব আজকের এই অনুষ্ঠান। কর্মচাঞ্চল্য বাড়ছে, জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, জনসমাগম হচ্ছে, গণপরিবহনে আমরা চড়ছিও, আমরা নিউ নর্মাল লাইফে প্রবেশও করছি। তবে আমরা আসলে কতটুকু সচেতন, আমরা আমাদের জীবনকে কতটুকু ভালোবাসি, আমরা আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে রাখার জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করছি? আমরা কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধুচ্ছি? আমরা কি জনসমাগমে যাবার সময় মাস্ক ব্যবহার করছি? এই প্রশ্নগুলো থেকেই যায়। তারপরও আমরা আশা করি আমরা সবাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজে সুস্থ থাকবো, নিজের পরিবারকে সুস্থ রাখবো। আর এই বলে নিউজ গ্যালারি থেকে বিদায় নিচ্ছি আমি।